দিল্লিতে আগামী প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের বিভিন্ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। শেখ হাসিনার উপস্থিতি রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্কে রূপ নিচ্ছে। ভারতের রাজধানীতে বিদেশি সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সামনে তিনি কথা বলবেন। এই খবর শুধু বাংলাদেশ নয়, দিল্লির রাজনৈতিক ও সাংবাদিক মহলেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে প্রকাশ্যে হাজির হবেন কিনা সে খবর যে ছড়িয়ে পড়েছে, ভারতের গণমাধ্যমের মধ্যে যে এটা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তাদের প্রতিবেদনটিতে লিখেছে যে কেন আওয়ামী লীগ ভারতীয় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ মনে করছে। এবং সেখানে তারা বলেছে যে যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যমেও এই যে মানে আওয়ামী লীগের খবর প্রকাশ নিয়েও তো একটা বাধা নিষেধ আছে, এই অবস্থায় ভারতীয় গণমাধ্যমে যে কোনো খবর প্রকাশ নিরাপত্তার যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য সাউথ ব্লক শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে শুরু করেছে। হাসিনা দিল্লিতে রয়েছেন 1 বছরের বেশি সময় ধরে। এই দীর্ঘ সময় তিনি বেশ কয়েকটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন, কিন্তু সেই সব সাক্ষাৎকারের কোনোটা ছিল অডিও, কোনো গণমাধ্যমকে তিনি ইমেলে সাক্ষাৎকার দেন। প্রতিটি সাক্ষাৎকার ছিল ভয়াবহ বিস্ফোরণ। পাশাপাশি দলের ফেসবুক পেজে তাকে নানা সময় বিবৃতি দিতে দেখা যায়। দলীয় রাস্তাঘাটেও তো শান্তিতে হাঁটতে পারেন না, দিনের বেলায় কোনো সেফটি নেই, রাতের বেলার সেফটি তো দূর কি বাত। ওদিকে আবার তারেক ভাইয়া লন্ডন থেকে এসে উনি তো পুরাই প্রধানমন্ত্রী হয়ে গেছেন, ওনার প্রোটোকলের অভাব নাই। প্রধানমন্ত্রী এখনো হন নাই, কিন্তু তাকে সেই প্রধানমন্ত্রী লেভেলের প্রোটোকল দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে ক্ষমতা তার কাছে যাচ্ছে, সে মোটামুটি নিশ্চিত যে সে প্রধানমন্ত্রী হবে। তার কথাবার্তায় মোটামুটি তার আগের কোনো ব্যাপার স্যাপার নাই। সে যে তাকে দুর্নীতির বরপুত্র বলা হয়, প্রিন্স বলা হয়, সে যে পরিমাণ দুর্নীতি করেছে। দিল্লিতে এবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা এবং আগামী 2026 নির্বাচন নিয়ে দেবেন গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে সারা দেশে তোলপাড় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র কিন্তু দেখতে চেয়েছে জাতিসংঘ। যাই হোক, ইতিমধ্যে ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা দেখেছেন। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। সামনে চাঞ্চল্যকর কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। কল্পনা, আলোচনা এবং কৌতূহলের একদম তুঙ্গে পৌঁছেছে আজকের সংবাদ সম্মেলনটি নিয়ে, যেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে তাদের এই ভেন্যুতে। এর আগে গত শনিবার দিল্লি প্রেস ক্লাবে প্রথম আওয়ামী লীগ নেতৃবৃন্দ দিল্লিতে প্রকাশ্যে এসে দিল্লিতে আওয়ামী লীগের দুজন মন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তারা প্রকাশ্যে এসে একটা সংবাদ সম্মেলন করেন। কোনোটাই আওয়ামী লীগের ব্যানারে হচ্ছে না। আজকে শেখ হাসিনা উপস্থিত হবেন এই কথা যে আমন্ত্রণপত্রে লিখে আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে, বিতরণ করা হয়েছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব এর আয়োজনে, সেই সংবাদ সম্মেলন বা মতবিনিময় সভাটির আগে গত শনিবারের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। জাতিসংঘ রিপোর্টের কি ফাঁক আছে, গলদ আছে, সেগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরতে এবং সেখানে একটা মানবাধিকার সংগঠনের ব্যানারে করা ওই সংবাদ সম্মেলনটি দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রথম আওয়ামী লীগের 2 মন্ত্রী উপস্থিত হন। তার পরপরই এ খবর ছড়িয়ে পড়ে যে এর পরের সপ্তাহে এমন একটি মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে দিল্লিতে, যেখানে শেখ হাসিনা স্বয়ং উপস্থিত থাকবেন। সত্যিই কি শেখ হাসিনা উপস্থিত থাকবেন? মানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন এ কথাটা যখন ছড়িয়ে গেছে এবং আমন্ত্রণপত্রে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, যেটি কিনা দিল্লিতে অবস্থিত বিদেশি সাংবাদিকদের একটি ক্লাব, সেই ক্লাব লিখেছেন যে ওখানে এক্সক্লুসিভ ইন্টারাকশন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। লক্ষ্য করার মতো বিষয় তো অবশ্যই যে তারা সাবেক প্রধানমন্ত্রী যেমন লেখেন নাই, তারাই সেই আমন্ত্রণপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বক্তব্য রাখবেন, শেখ হাসিনার সঙ্গে সেখানে একটা মতবিনিময়ের সুযোগ পাওয়া যাবে। এ কারণেই সেই আমন্ত্রণপত্র থেকে এ খবর দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা প্রকাশ্যে আসতে যাচ্ছেন প্রথমবারের মতো 2024-এর 5ই আগস্টের পর, এবং সেটা ঘটতে যাচ্ছে দিল্লিতে। দিল্লির সরকার, ভারত সরকার যে এ ধরনের সংবাদ সম্মেলন, মতবিনিময় সভা আয়োজন করতে দিয়ে কিংবা ভারতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে দিয়ে যেখানে আওয়ামী লীগের মন্ত্রীদের মন্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যে সব আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে বাকি থাকে না যে দিল্লি ভারত সরকার সরাসরি একটা বার্তা দিতে চাইছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যখন কার্যক্রম চালানোর কোনো অনুমোদন নাই আওয়ামী লীগের, তখন তারা মনে করে যে তারা ভারতে সেই পরিসরটা তৈরি করে দিতে পারে এবং ভারতের গণমাধ্যম প্রস্তুত
বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মতামত, তাদের অবস্থানগুলো বিশ্বের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশ্বের সম্প্রদায়, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে তাদের গণমাধ্যমের মাধ্যমে। এবং বিবিসি বাংলা এই যে 23শে জানুয়ারি আজ শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে প্রকাশ্যে হাজির হবেন কিনা সে খবর যে ছড়িয়ে পড়েছে, ভারতের গণমাধ্যমের মধ্যে যে এটা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তাদের প্রতিবেদনটিতে লিখেছে যে কেন আওয়ামী লীগ ভারতীয় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ মনে করছে। এবং সেখানে তারা বলেছে যে যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যমেও এই যে মানে আওয়ামী লীগের খবর প্রকাশ নিয়েও তো একটা বাধা নিষেধ আছে, এ অবস্থায় ভারতীয় গণমাধ্যমে যে কোনো খবর প্রকাশ হলে সেটা যথাযথ গুরুত্ব পাবে। সেটা ভারতে এসে সংবাদ সম্মেলন করবার একটা কারণ যারা সংবাদ সম্মেলন আয়োজন করেছেন, মানে আওয়ামী লীগের ব্যানারে তো করেন নাই, মানবাধিকার সংগঠনের ব্যানারে গত শনিবার তারা কিন্তু স্পষ্টত বলেছেন যে দিল্লির সংবাদ সম্মেলনই প্রথম নয়, জাতিসংঘ। একটু ব্যস্ত ছিলাম যে কারণে গত কিছুদিন কোনো ভিডিও আসে নাই, আমি ইনঅ্যাক্টিভ ছিলাম। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কিছু কার্যক্রম চলছিল যেগুলির রেজাল্ট আপনারা অচিরেই দেখতে পাবেন। কিছু কিছু হয়তো অলরেডি দেখছেন, ভবিষ্যতে আরও দেখতে পাবেন। সব কাজ যে ফেসবুকে এসে ইউটিউবে এসে ক্যামেরার সামনে করতে হবে এমন কোনো কথা নাই। আমি তো স্যার মহাজনের অনেক বড় ফ্যান, ওনার জন্য অনেক কাজই করতে হয়, ধরেন মানে ওনার বড় ফ্যান হিসেবে আর কি বিভিন্ন জায়গায় অনেক গুতাগুতি করতে হয়। সো I was in some places. এখন কথা হচ্ছে যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন, রাইট? 12 তারিখ, আর বেশি দেরি নেই। হ্যাঁ ভোট না ভোট অনেক কিছু হবে, তাই না? সো একটা ব্যাপার একটু ক্লিয়ার করে নিই, ভোট, হ্যাঁ ভোট আর না ভোটের ব্যাপারে আর কি। হ্যাঁ ভোট দেন আর না দেন, যাই দেন, দুই সাইডেই আপনারা ধরা খাবেন। এই হ্যাঁ ভোট না ভোট এগুলি বেসিকলি হচ্ছে বাংলাদেশকে পার্মানেন্টলি ধ্বংস করার একটা পায়তারা, আর কিছু না। সো গণভোটে যাওয়ার দরকার নেই, কারণ গণভোট কয়দিন পরে গণকট হয়ে যাবে, এটা আপনারাও জানেন, আমরা জানি, এটা যারা এই সমস্ত ভোটের আয়োজন করছে তারাও জানে। অবশ্যই গণকট হবে, এবং কট হওয়ার পরে কে কোন দিকে যাবে তার কোনো ইয়ে নাই। এবং আমি আগেও বারবার বলেছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন না হওয়ার সম্ভাবনাই বেশি, আর যদি হয়ও সে ইলেকশনের কোনো ভ্যালু নাই। এবং ফেব্রুয়ারিতে যদি একটা ইলেকশন হয় তাহলে এই বছর 2026-এ 2টা ইলেকশন হবে। এবং যতটুকু আমি জানি যে ফেব্রুয়ারি এই ইলেকশন শুরু করার আগে যারা এখন অলরেডি ইলেকশনে কয়েকজন যারা পার্টিসিপেট করছে তারাও বয়কট করতে পারে, যদি ভাগাভাগি না হয় আর কি, সেটা আমরা পরে দেখব। তবে এই ইলেকশনের কোনো ভ্যালু নাই, সেটা গণভোট হোক আর নর্মাল ইলেকশন হোক, কোনো ভ্যালু নাই। আওয়ামী লীগকে ব্যান করে, বাংলাদেশের সবচাইতে বড় পলিটিক্যাল পার্টিকে ব্যান করে যদি ইলেকশন হয়, সেই ইলেকশনের থ্রুতে কেউ যদি ক্ষমতায় আসে, সেই গভর্নমেন্টও বেশি দিন টিকবে না, টেনে নামিয়ে ফেলা হবে ওয়ান ওয়ে অর অ্যানাদার। কিন্তু আলটিমেটলি এখন বাংলাদেশের মানুষ কিন্তু সবভাবেই বুঝতে পারছে যে তাদেরকে কত বড় ধোঁকা দেওয়া হয়েছে, তাদের সাথে কত বড় বেইমানি করা হয়েছে, তাদেরকে কীভাবে স্টুপিড বানানো হয়েছে। আপনাদের কথা বলছি, বাংলাদেশের মানুষকে কিন্তু বোকা বানানো হয়েছে। এখন তো খেয়াল করছেন যে বাংলাদেশের প্রতিটা সেক্টর, প্রতিটা সেগমেন্ট, এমন কোনো সেগমেন্ট নাই যেটাকে ধ্বংস করা হয় নাই। ইকোনমি বলেন, আইনের শাসন বলেন, জুডিশিয়াল ব্যবস্থা বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, কোনো কিছুই নাই বাংলাদেশের, একেবারেই ধ্বংস। জঙ্গি আর সন্ত্রাসীতে ভর্তি হয়ে গেছে দেশ, মব সন্ত্রাসীরা চালায়, ডাস্টবিন শফিকের মতো এই সমস্ত জঙ্গিরা এখন বাংলাদেশের ধারক বাহক হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটকে পর্যন্ত ছাড়ে নাই। এই বিশ্বকাপ থেকেও বাংলাদেশ এখন ঝরে পড়তে পারে একমাত্র এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের কারণে। পাকিস্তানের কথা শুনে পাকিস্তানের কথা মতো চলে সারি ইউনুসের মতো রাজাকাররা, বা আরও যারা রাজাকার আছে, নতুন দিনের রাজাকার, জুলাইয়ের রাজাকার এবং ওই 71-এর রাজাকার, সবাই তো এখন দেশি, এরাই তো এখন দেশে আছে, রাইট? একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, এর মাঝখানে যতগুলো সেক্টর আছে বাংলাদেশে কোনোটাই নাই। আমার ইউ ডোন্ট হ্যাভ টু ট্রাস্ট মি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। বাংলাদেশে গড়ে এখন প্রায় 12 থেকে 13টা মার্ডার হয়,
জেলের ভিতর তো আওয়ামী লীগের নেতাকর্মীদের মানে প্রতিদিনই মারা হচ্ছে, এমনিতেই মারা হচ্ছে, মানে ছিনতাই, রাহাজানি, ডাকাতি, এগুলি তো কোনো ব্যাপারই না, এগুলি এখন বাড়ির কাছের কথা। খুন, সামান্য তর্কের কারণে খুন হয়ে যাচ্ছে মানুষ, লাশ পড়ে থাকে রাস্তাঘাটে, নোবডি ইজ ডুইং এনিথিং। পুলিশ বলেন, প্রশাসন বলেন, কোনো মানে কারো কোনো খবর নাই। ওদিকে স্যার ইউনূস কিন্তু ইন্টারন্যাশনালি বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছেন ইন এভরি পসিবল ওয়ে। বাংলাদেশের পাসপোর্ট আছে এমন ব্যক্তিরা এখন মানে কপালে বাড়ি দিয়ে চলছে, কোনো ভ্যালু নাই। বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভিসা দিচ্ছে না, বাংলাদেশের পাসপোর্ট থাকলে বিভিন্ন ইমিগ্রেশন, বিভিন্ন দেশের ইমিগ্রেশনগুলিতে অনেক জোরে সোরে ধাক্কা খেতে হচ্ছে, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র বানিয়ে ফেলেছে তারা, এবং এই কারণে এখন মানে মানে এখন জেন জি যারা আছে, জেনারেশন জি যারা আছে, তারাই উল্টা ধরা খেয়ে গেছে। কারণ এই জেনজিরাই তো অথবা গেঞ্জিরাই তো এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে বিদেশি দেশে যাবে, ইয়ে করতে যাবে, হায়ার স্টাডিজ করতে যাবে, অনেকে বাইরে দেশে পার্মানেন্টলি সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছে, কেউ ঘুরতে যেতে চায়, কেউ ট্রাভেল ব্লগ করতে চায়, অল সর্ট অফ থিংস। বাট ভিসা পর্যন্ত দেয়া হচ্ছে না। আমেরিকার কথা বাদ দেন, ইউরোপের কথা বাদ দেন, এরা তো দিচ্ছেই না ভিসা। পাশের দেশ ইন্ডিয়া, ওইটাও বাদ দেন, ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলি এখন ভিসা দিচ্ছে না। কয়েকদিন পরে নেপাল, ভুটানও ভিসা দেওয়া বন্ধ করে দিবে, অথবা অলরেডি করে দিচ্ছে। সো বাংলাদেশকে তারা একটা রিস্ক ফ্যাক্টরে ফেলে দিয়েছে, রিস্ক অ্যাসেসমেন্টে ফেলে দিয়েছে। ইভেন অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা, মানে স্টুডেন্টরা এখন স্টুডেন্ট ভিসা পেতে আরও অনেক হায়ার রিস্ক লেভেলে চলে গেছে, মানে সহজে পাবে না। সো বাংলাদেশকে ইন্টারন্যাশনালি একেবারে ধ্বংস করে দিয়েছে। স্যার ইউনূসের মতো এত বড় একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার মেটিকুলাসলি বাংলাদেশকে শুধু ন্যাশনালি, ডোমেস্টিকলি ধ্বংস করে নাই, ইন্টারন্যাশনালি শেষ করে ফেলেছে। সো এগুলি এখন বাংলাদেশের মানুষ, আপনারা তো বুঝতে পারছেন। হ্যাঁ, যারা ব্যবসায়ী তারাও বুঝতে পারছেন, যারা দিনমজুর, মানে সারাদিন কাজ করে 2 বেলা খান, তারাও বুঝতে পারছেন। যারা রিক্সা চালক বলেন, সিএনজি চালক বলেন, অথবা আপনি একজন ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, ব্যবসায়ী হন, ব্যাংকে চাকরি করেন, যাই করেন, আপনারা এখন বুঝতে পারছেন যে আপনাদের সাথে কত বড় ধোঁকা হয়েছে, কত বড় বেইমানি হয়েছে এই সমস্ত। মন্ডলী, ইতিমধ্যেই আপনারা ভিডিওগুলো দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। দিল্লিতে শেখ হাসিনা তিনি বক্তব্য রাখবেন স্পষ্ট ভাষায়, আগামী নির্বাচন কেন্দ্র করে কি করতে চাইছেন তিনি। এদিকে শেখ হাসিনাকে ফেরত চাইছেন কিন্তু জাতিসংঘ, সেই সাথে তার পদত্যাগপত্র সেটা নিয়েও কিন্তু এটা চ্যানেল 24-এ গতকালকে নিউজ করা হয়েছে, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তো আজকে শেখ হাসিনা কি বক্তব্য দেবেন এবং তার নেতাকর্মীদের কি উদ্দেশ্যে তিনি কি বলবেন এবং আগামী নির্বাচন নিয়ে তাদের পরিকল্পনা কি, যাই হোক বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা কম বেশি জানতে পেরেছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন